নমস্কার। সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে সুপ্রিম কোর্টের সামনে থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে সকলেই দেখেছেন যে শুনানি শুরু হয়েছিল এবং সেখানে যথারীতি রাজ্য সরকার যেভাবে বিগত ৩ বছর ধরে এই মামলাকে বারবার করে পিছিয়ে নিয়ে যাওয়ার প্রচেষ্টা করেছে, আজকেও তার অন্যথা হয়নি। আজকেও চেষ্টা করেছেন যাতে করে এটাকে পিছিয়ে নিয়ে গিয়ে আবার এটাকে ডিলে করতে পারেন, কিন্তু আমাদের আইনজীবীদের প্যানেলের উপস্থিতি বলুন অথবা মানে সমস্ত ব্যাপারটাকে যদি মানে লক্ষ্য করেন তাহলে তার যে কার্যকারিতা, এই সমস্ত কিছু নিয়ে আজকে যেটা দাঁড়ালো যে মানে জাজরা আজকে ডিটারমাইন করেই নিয়েছেন যে এই মামলাকে আর পিছোতে দেওয়া যাবে না। কর্মচারীদের যে অধিকার বারবার করে মানে বঞ্চিত হচ্ছে, সরকার ইচ্ছা করে করছে, আমার মনে হয় মানে মাননীয় বিচারপতিদের মাথাতেও সেটা ঢুকেছে এবং তারা বলেছেন যে আগামীকাল থেকে পরপর শুনানি হয়ে এই মামলা শেষ হবে। আগামীকালকে শুনানি হোক, আমাদের পক্ষ থেকে আইনজীবীরা সম্পূর্ণরূপে তৈরি আছেন এবং এই বিশ্বাসটা নিয়েই পরই আমরা ময়দানে নেমেছি যে এই মামলাতে আমরা জিতব। এই জেতার জন্য আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ প্রচেষ্টা হয়েছে। আমরা অনেকে বলেছিলেন, আমরা প্রথমে বলেছিলাম যে করব, তারপরে গোপাল সুব্রমণিয়ামজিকে আমরা নিয়েছি, আজকে উনি উপস্থিত হয়েছিলেন, আগামীকালকেও থাকবেন। কিন্তু এক্ষেত্রে একটা বড় ব্যাপার যে ওনার মতো আইনজীবীর ফিজ জোগাড় করার জন্য আপনাদের কাছে হাত আগেও পাতা হয়েছে, এখনো পাচ্ছি। এটা যদি কন্টিনিউ শুনানি চলে তাহলে কিন্তু আপনাদের সহযোগিতার প্রয়োজন। মানে এই সহযোগিতাটা শুধুমাত্র খুব কম কম করে দিয়ে হবে না, হাত ভোটে না দিলে পরে এই পরিমাণ ফিজ তোলা সম্ভব নয়। সেক্ষেত্রে আমাকে ওনাকে তাহলে মাঝপথে ছেড়ে দিতে হবে। আপনাদের ঠিক করতে হবে যে কোন পথে আমরা হাঁটবো। আমরা জানি যে কর্মচারীদের কাছে আছে, সুতরাং কর্মচারীদের কাছে হাত পাতলে আমরা পাবো। এখনো পর্যন্ত আজকের মতো ফিজটা আমাদের ডিপোজিটেড আছে, সুতরাং সেটা মিটিয়ে দেওয়া হয়েছে। আগামী কালকে হবে বা পরশু দিনে হয়তো হতে পারে শুনানি চলবে। সুতরাং সমস্ত কিছু নিয়ে একটা বড় বাজেটের ব্যাপার। আপনারা প্লিজ সহযোগিতা করুন, এছাড়া কিন্তু রাস্তা নেই। এই মামলা আমরা একদম জয়ের দোরগোড়ায় এসেছি। এই লাস্ট শুনানি চলছে, এই শুনানি শেষ হোক, আমরা জিতবো। ভালো থাকবেন। আমি খুব বেশি কথা বলছি না, সবাই দেখেছেন যে কিভাবে হয়েছে এবং যে আইনজীবীদের প্যানেলকে আমরা নামিয়েছি তাদের প্রতি জাজের রেসপেক্টও দেখেছেন। সুতরাং সমস্তটা মিলেমিশে আমরা বলতে পারি যে কর্মচারী পক্ষের হয়ে সকলেই যে মানে করেছেন। আমরা সংগ্রামী যৌথ মঞ্চে যে কথাটা বলে ঢুকেছিলাম যে সকলের হাতকে শক্ত করতে আমরা ঢুকছি, সেই চেষ্টার কোনো মাত্রা কসুর করিনি। এবার বাকিটা আপনাদের উপরে। আমরা আমাদের সেরা লড়াইটা দিচ্ছি, আপনারা প্লিজ এগিয়ে আসুন। শেষ করে দেব। দু তিনটে বিষয় আগে আমি আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা জানেন যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয়ের নেতৃত্বে ভারতীয় জনতা পার্টির পরিষদীয় দলের বিধায়কদের আগামী 5ই আগস্ট কুচবিহার সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ তার সাথে দেখা করবার জন্য আমরা একটি পত্র লিখি। গত এই ব্যাপারে এই পত্র লেখা হয় 23 তারিখে। গত 1 তারিখে আমরা একটি উত্তর পাই এসপি দপ্তর থেকে। সেখানে বলা হয় যে এই প্রোগ্রামটি রিগ্রেট করা হয়েছে এবং কারণ হিসাবে তারা তুলে ধরেছেন যে 60 MLAs কুচবিহারের মতন শহরে যদি তারা আসেন তাহলে সিকিউরিটি রিলেটেড কনসার্ন এটা সামনে আসছে এবং ট্রাফিক কনজেশন হয়ে যাবে। এই জন্য এই প্রোগ্রামটিকে রিগ্রেট করা হয়েছে। দুর্ভাগ্যের বিষয় যে 60 জন নির্বাচিত জনপ্রতিনিধিদের যারা সুরক্ষা দেওয়ার ক্ষেত্রে এই আতঙ্ক যাদের মধ্যে রয়েছে, আমার পশ্চিমবঙ্গের রাজ্যের 10 কোটিরও বেশি মানুষের নিরাপত্তা তারা কিভাবে দেবেন, এই নিয়ে কিন্তু কুচবিহার পুলিশের এই চিঠি একটি বড়সড় প্রশ্ন তুলে দিল। আপনারা জানেন যে তৃণমূল কংগ্রেস শাসক দলের নেতা অনুব্রত বাবু তার সুভাষিত বচনের কারণে তিনি যে দলে আবার নতুন করে উচ্চ পদে অধিষ্ঠিত হয়েছেন,
রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর আশীর্বাদে তিনি যে ভাষায় আমাদের রাজ্যের পুলিশকে বিবস্ত্র করেছিলেন, কুচবিহার পুলিশ ঠিক একইভাবে যে চিঠি মাননীয় বিরোধী দলনেতা এবং 60 জন বিধায়কের যাওয়ার জন্য অনুমতি প্রার্থনা করেছিল, উচ্চপদস্থ পুলিশ অফিসাররা আরেকবার তৃণমূল কংগ্রেস তথা দলদাসের স্বরূপ হিসাবে তারা যেভাবে নিজেদেরকে নগ্ন করলেন, নিশ্চিতভাবে পশ্চিমবঙ্গের মানুষ এই সমস্ত কিছুই দেখছেন। আপনারা জানেন যে আমাদের কুচবিহারের আইন শৃঙ্খলা নিয়ে বারবার প্রশ্ন উঠেছে। দিনহাটা থেকে শুরু করে কুচবিহার শহর এলাকা, শীতলকুচি, সর্বত্র আমাদের 3 বিধায়ক আক্রান্ত হয়েছে। নিখিল বাবু তিনি কোর্টে গিয়েছিলেন কোর্ট সংক্রান্ত কাজের জন্য, সেখানে তার গাড়ি ভাঙচুর করা হয়। সুশীল বর্মন বাবু তিনি ট্রেনের টিকিট কাটতে গিয়েছিলেন স্টেশনে, সেখানে সংগঠিত জমায়েত করে তার গাড়ির উপরে পাথর ছোড়া থেকে শুরু করে তাকে হেনস্থা করবার চেষ্টা করা হয়। বরেন বাবু মন্দিরে পুজো দিতে গিয়েছেন, তার উপরে সংগঠিতভাবে তৃণমূল কংগ্রেসের কর্মীরা আক্রমণ চালান। কুচবিহারের এই ধরনের আইন শৃঙ্খলার পরিস্থিতির মাঝখানে দাঁড়িয়ে পরিষদীয় দলের পক্ষ থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয় তিনি ঠিক করেছিলেন যে আমরা কুচবিহারের এসপির কাছে এই ব্যাপারে কথা বলতে যাব এবং এই পুলিশি ব্যর্থতার বিরুদ্ধে আমাদের মতামত সেখানে আমরা প্রকাশ করব। কিন্তু দুর্ভাগ্যবশত পুলিশের মেরুদণ্ড বা আত্মবিশ্বাস এখন এতটাই তলানিতে যে তারা বিরোধী দলনেতার সাথে কথা বলবার মতো ন্যূনতম সাহসটুকু তারা দেখাতে পারলেন। ফলে স্বাভাবিকভাবেই অন্য ক্ষেত্রে যা করা হয় এক্ষেত্রেও আমাদের আদালতের দ্বারস্থ হতে হয়েছে। আদালতের কপি আসবে, আসার আগে আমরা যতটুকু শুনতে পেরেছি যে বিরোধী দলনেতা সমেত পিটিশনার এবং আরো 3 জন বিধায়ককে এই এসপি অফিসে সাক্ষাতের জন্য তাদেরকে অনুমতি দেওয়া হয়েছে। এর থেকে আরেকবার প্রমাণিত হলো যে এই রাজ্যের সরকার তথা পুলিশ মন্ত্রীর নির্দেশে রাজ্যের পুলিশের উচ্চপদস্থ পুলিশ অফিসাররা যেভাবে আইন শৃঙ্খলা সামলাচ্ছে, তাতে আরজিকর কসবা শুধু নয়, মহিলাদের সুরক্ষা শুধু আজকে প্রশ্নের মুখে নয়, আজকে এই রাজ্যে যে দুষ্কৃতি রাজ জঙ্গল রাজে পরিণত হয়েছে এটা আরেকবার প্রমাণ হলো। এবার কুচবিহারের এই সাক্ষাতের পরে, পরিষদীয় দলের সাক্ষাতের পরে পরবর্তী কর্মসূচি নিশ্চিতভাবে আমাদের মাননীয় বিরোধী দলনেতা তিনি ঘোষণা করবেন এবং তার পাশাপাশি দলীয়ভাবেও বিধায়কদের উপরে বারবার এই ধরনের আক্রমণ নিয়ে দলীয় কর্মসূচিও দলের পক্ষ থেকে সংগঠিত করা হবে। দ্বিতীয় যে বিষয় আমি আপনাদের সামনে রাখবো, আপনারা জানেন যে আমি বিধায়ক হওয়ার পর থেকে বারংবার করে যে বিষয়ের উপরে মানুষের কাছে দৃষ্টি আকর্ষণ করেছি বিধানসভার অভ্যন্তরে, বিধানসভার বাইরে, সেটা হচ্ছে যে উত্তরবঙ্গের এক ভয়ঙ্কর প্রাকৃতিক বিপর্যয়ের সামনে দাঁড়িয়ে আছে। নির্বিচারে গাছ কাটা, অবৈধ বালি খাদান, অবৈধ পাথর খাদানের মতন বিষয় আজকে উত্তরবঙ্গকে এমন জায়গায় পৌঁছেছে যে আমরা জুলাই আগস্ট মাস পড়ে গিয়েছে, এরকম বৃষ্টির কম হওয়া, এই ধরনের উষ্ণতা বৃদ্ধি আগে কখনো আমরা দেখিনি। আমি এর আগেও আপনাদেরকে বলেছি যে ধারাবাহিকভাবে তৃণমূল কংগ্রেস শাসক দলের নেতারা তারা প্রাকৃতিক সম্পদ লুট করছে। ডুয়ার্স, তরাই, পাহাড়, সমতল কোনো জায়গা বাদ নেই। আপনারা জানেন মুখ্যমন্ত্রী যখন হুঙ্কার দেন তখন হচ্ছে উনি সিংহের গর্জন করেন সরকারি জমি, বনাঞ্চল ইত্যাদি নিয়ে, কিন্তু কাজ করার সময় এই মুখ্যমন্ত্রীর হচ্ছে হুঙ্কার কখনো কখনো খ্যাকশিয়ালের আওয়াজের মতন দেখায়,
তার প্রমাণ হচ্ছে আমাদের উত্তরবঙ্গের প্রকৃতিকে যেভাবে লুট করা হচ্ছে। এবং এই লুট করতে গিয়ে আপনারা জানেন বিধানসভার অভ্যন্তরে এই নিয়ে বারবার আমি প্রশ্ন তুলেছিলাম। সেটা হচ্ছে মহানন্দা অভয়ারণ্য এবং গরুমারার ক্ষেত্রে আজ পর্যন্ত এখানে ইকো সেন্সিটিভ জোন সেটাকে সরকারিভাবে ঘোষণা করা হয়নি রাজ্যের সরকারের অসহযোগিতার জন্য। ফলশ্রুতিতে আজকে যত্রতত্র বিভিন্ন ব্যবসায়িক রেসিডেন্সিয়াল কমপ্লেক্স তৈরি হচ্ছে, যা আমাদের পরিবেশের ভারসাম্যকে নষ্ট করছে। টি ট্যুরিজম নীতিকে সামনে রেখে সরকার লিজ ল্যান্ডকে ওনারশিপ ল্যান্ডে কনভার্ট করে সেখানে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি যে কিছু কিছু অসাধু ব্যক্তি তারা চা বাগান আপরুটিং করে সেটাকে আনইউজড ল্যান্ড হিসাবে দেখিয়ে সেটাকে ওনারশিপে ট্রান্সফার করে সেখানে কমার্শিয়াল রেসিডেন্সিয়াল কমপ্লেক্স তৈরি করছে। এবং এই যে ল্যান্ড ডাইভার্সন পলিসি যেখানে 15% থেকে 30% করা হয়েছে, এর বিরোধিতা আমরা বিধানসভার অভ্যন্তরেও করেছি। চা শ্রমিক ইউনিয়নগুলো এর বিরোধিতা করেছে। এবং আপনারা জানেন যে উত্তরবঙ্গের একমাত্র শিল্প হিসাবে যাকে ধরা হয় সেই চা শিল্পকে শুকিয়ে মেরে দেওয়ার ব্যবস্থা করছে রাজ্যের বর্তমান সরকার। আপনাদেরকে স্মরণ করাতে চাই, পরিবেশ এমন একটা বিষয় আজকে হয়তো অনেকেই এটাকে নিয়ে ততোধিক গুরুত্ব দিচ্ছেন না, কিন্তু এটুকু জেনে রাখবেন ভবিষ্যৎ রাজনীতিতে পরিবেশ অন্যতম উপাদান হিসাবে সামনে আসবে। এবং সেই কারণে আপনাদেরকে স্মরণ করাতে চাই যে মোহরগাঁও গুলমাতে চা বাগানের মধ্যে অলোক চক্রবর্তী তৃণমূল কংগ্রেসের দার্জিলিং জেলার চেয়ারম্যান নাকি ছিলেন, এখন রাজ্যের কি একটা নেতা হয়েছেন, চা শ্রমিক নেতা। জানি না উনি মমতা ব্যানার্জি স্নেহভাজন নাকি অভিষেক ব্যানার্জি স্নেহভাজন। তিনি শ্রমিকদের জল খাওয়াবেন বলে টি স্টেটের কাছ থেকে জমি নিয়ে সেখানে একটা বিশাল বিল্ডিং হাঁকিয়ে বসেছিলেন। প্রতিবাদ আমি যখন করি, পরবর্তীকালে বিল্ডিংটা কাজ বন্ধ হয়। এই ব্যাপারে ডিএম বিডিও প্রত্যেকের কাছে চিঠি যায় রাজ্যের সরকারের পক্ষ থেকে, কিন্তু দুর্ভাগ্যবশত আমি মন্ত্রী মহোদয় মলয় ঘটক এবং কৃষি মন্ত্রী পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ বাবুর কাছে বারংবার অনুরোধ করেছি যে চা বাগানের মধ্যে আইন বহির্ভূত ভাবে বেআইনি বিল্ডিং, কোন ধরনের বিল্ডিং প্ল্যান ছাড়াই এটা তৈরি হয়েছে, এটাকে ভাঙা হোক যাতে ভবিষ্যতে আর এই কাজ কেউ না করতে পারে। কিন্তু আমি জানি না যে মলয় বাবু প্রদীপ বাবুদের মধ্যে মেরুদণ্ড বলে আর কোনো কিছু অবশিষ্ট আছে কিনা, ফলে সেই বিল্ডিং বহাল তবিয়তে আছে। ঠিক যেভাবে মুখ্যমন্ত্রী সরকারি জমিতে তৃণমূল কংগ্রেসের নেতারা দখল করে যে রিসোর্ট থেকে শুরু করে রেস্টুরেন্ট বানিয়ে ব্যবসা করছিলেন, তাকে পুনরুদ্ধার করবার কথা বলে আপনাদের মাধ্যমে বিশাল দামামা বাজিয়েছিলেন, ঢাক বাজিয়েছিলেন। আজ পর্যন্ত এই মুখ্যমন্ত্রী শ্বেতপত্র প্রকাশ করতে পারলেন না যে তার ঘোষণার পরে ক ছটাক জমি তারা উদ্ধার করতে পেরেছে। ফলে স্বাভাবিকভাবে উত্তরবঙ্গের যে প্রাকৃতিক বিপর্যয়ের সামনে দাঁড়িয়ে রয়েছে, এই বিষয়টি কলকাতায় বসে কলকাতার মানুষের কাছে বলার একটা উদ্দেশ্য। এক, অনেকেই পাহাড়ের কোলে জঙ্গলের মধ্যে চা বাগানের সৌন্দর্য দেখে যারা ওখানে ওই ফ্ল্যাট বা ইত্যাদি কিনতে যান, ডুপ্লেক্স কিনতে যান, তারা কেনবার আগে ভাববেন যে বেশিরভাগ ক্ষেত্রেই এগুলো নিয়ম বহির্ভূত ভাবে হচ্ছে। আজ নয় কাল আমি ব্যক্তিগতভাবে এই নিয়ে মামলা করেছি, আরো মামলা করব। সেগুলো কিন্তু আইনের দ্বারস্থ হতে হবে এবং বিচারের সামনে, বিচারালয়ের সামনে আজকে যেভাবে ইকো সেন্সিটিভ জোনের মাঝখানে দাঁড়িয়ে এই ধরনের
কমার্শিয়াল রেসিডেন্সিয়াল কমপ্লেক্স তৈরি করার নাম করে যে প্রতারণা হচ্ছে, আজ নয় কাল তার স্বরূপ উন্মোচিত হবে, এটা আমি আশা রাখি। ফলে সতর্কতাটা খুব দরকার এবং আপনাদের মাধ্যমে অবশ্যই পরিবেশ প্রেমী সংগঠনদেরকে বলবো যে এত বেশি সরকার প্রেমী যদি আমরা সবাই হয়ে যাই, তাহলে আমাদের দক্ষিণে ওই ভরিয়ে পুকুর বা আছে বিরাট বিরাট যেভাবে অট্টালিকা তৈরি হচ্ছে, ওয়েটল্যান্ড, নয়নজুলিকে আপনাদের এখানে 24 পরগনা কলকাতায় আপনারা জানেন বিধানসভায় প্রশ্নের উত্তরে বলেছে 2011 সালের পরে কোনো তথ্যই রাজ্যের সরকারের নেই। জায়েন্ট সিং এর মতো লোকরা পুকুর ভরাট করে তারা বড় বড় বিল্ডিং হাঁকাচ্ছে। লোকমুখে শুনি নাকি যে বামেদের এক বড় নেতা উকিল তিনি নাকি জায়েন্ট সিং এর হয়ে আদালতে লড়াই করছেন। ফলে তৃণমূল এবং সিপিএম উভয়ই এই পরিবেশ লুটে সমান ভাগিদার হয়ে যে পরিস্থিতি তৈরি করছে, এটা আমাদের পশ্চিমবঙ্গের পক্ষে উদ্বেগজনক। এই দুটি বিষয় আমি প্রাথমিকভাবে আপনাদের সামনে রাখলাম। তেজস্বী যাদব তিনি নিজে দাবি করেছেন কিছুক্ষণ আগে যে তার এপিক নম্বর দিয়ে সার্চ করলে ভোটার তালিকায় তেজস্বী যাদবের নিজেরই নাম পাওয়া যাচ্ছে না, এবং তিনি কোশ্চেন করছেন যে এটা যদি হয় তাহলে তিনি নিজে কন্টেস্ট করবেন কিভাবে, ইলেকশনের প্রার্থী হবেন কিভাবে। এর সঙ্গে একটা সংযোজন আছে। কমিশন একটু আগে জানিয়ে দিল যে তেজস্বী যাদবের দাবি সম্পূর্ণ মিথ্যা। 416 নম্বরে নাম রয়েছে তেজস্বী যাদবের এবং ছবি সহই সেই ভোটার লিস্ট কমিশন প্রকাশ করে। তাহলে তো এটাই বলতে হয় যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে তেজস্বী যাদব প্রতিযোগিতায় নেমেছে, কে কত বেশি মিথ্যে কথা বলতে পারে। তো সেই প্রতিযোগিতায় প্রথম রাউন্ডে আমার মনে হয় কে জিতলো সেটা বিহার এবং পশ্চিমবঙ্গের মানুষ তারা বিচার করে নেবেন। আর তেজস্বী যাদবকে বলবো যে একটু দরকার হলে বিহারের যদি অসুবিধা হয় তাহলে মমতা ব্যানার্জির কাছে এসে একটা চশমার দোকানে গিয়ে একটু চোখের ডাক্তার দেখিয়ে নিয়ে চশমা পরে তারপরে ভোটার লিস্ট দেখে। শঙ্করবাবু, আপনি কিছুক্ষণ আগে যে কথা বলছিলেন কোচবিহারের রেপুটেশন, 4 জন বলতে কি মানে শুভেন্দু বাবু সহ নিখিল, শুভেন্দু দা সহ 4 জন এবং পিটিশনার 1 জন। পিটিশনার বিশাল ছিল, তাহলে উনি যাবেন। কুচবিহারের 3 বিধায়ক যারা আক্রান্ত হয়েছে অবশ্যই, এবং শুভেন্দু দা নিজে যাবেন। এবং দুর্ভাগ্য হচ্ছে যে বিরোধী দলনেতা সুপারিনটেনডেন্ট অফ পুলিশের সাথে দেখা করবেন, তাই নিয়ে এত মাথা ব্যথা। সমগ্র পুলিশকে আমি দোষী করতে চাই না, কিন্তু উচ্চপদস্থ পুলিশ অফিসাররা দল দাসত্বের যে নগ্ন রূপ মানুষের সামনে বারবার করে প্রকাশ করছে, এতেই প্রমাণিত হচ্ছে যে আজকে আমাদের রাজ্যের আইন শৃঙ্খলা কেন ভেঙে পড়েছে। অনুব্রতদের মতন লোকদেরকে সালাম ঠুকতে গিয়ে ডিএম আর এসপি দের মতন যারা আইএস আইপিএস পরীক্ষা পাশ করেন, ইউপিএসসির মতন পরীক্ষা পাশ করে হন, আমার লজ্জা হয় যে তারা সাদা কাগজে কালো হরফে লেখা বই পড়ে পাশ করেছেন, নাকি এই পশ্চিমবঙ্গে যারা এই সমস্ত চাকরি বাকরি করছেন তারা অন্য পন্থায় পাশ করেছে। তাদের বাড়িতে নিজের মুখ আয়নায় দেখতে সমস্যা হয় কিনা আমি তো বলতে পারবো না, তবে আমি আমার নিজের জীবনের অভিজ্ঞতায়, আমি যখন স্কুলে পড়তাম তখন আমি নজরুল ইসলাম সাহেবকে দেখেছি, তাকে আজও আমি সম্মান করি, দেখা হলে তাকে আজও আমি প্রণাম করি। এবং আমার এই সময় রাজনীতি করার সময় আমরা জয়রামন সাহেবকেও দেখেছি, যিনি সিও কে জেলে পুড়ে দেওয়ার পরে নবান্ন থেকে তাকে কম্পালসারি ওয়েটিং এ পাঠানো হয়েছে। তারাও যে রুল বুক নিয়ে কাজ করেছে, এই কুচবিহারের এসপিও সেই রুল বুক নিয়ে কাজ করেছে। তফাৎ একটাই জায়গায়, ওনাদের আছে মেরুদণ্ড, আর এই কুচবিহারের এসপি দের মতন অনেক আইএস আইপিএস অফিসারের এই মেরুদণ্ডটা রিপ্লেসড হয়ে গিয়েছে কেচোর মেরুদণ্ডেতে। ফলে তাদের বারবার করে এই ধরনের মাথা ঝোঁকাতে হচ্ছে রাজনৈতিক নির্দেশের সামনে। বিহারের পর পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ সংশোধনের তোড়জোড় শুরু হয়েছে এবং নির্বাচন কমিশন বিএলওদের ট্রেনিংও দিয়েছে, তারা বিভিন্ন বাড়ি বাড়িতে যাচ্ছে, নিউমিনেশন ফর্ম দিচ্ছে। দেখুন, এটা স্বাভাবিক ঘটনা। ভোটার লিস্ট তার দায় এবং দায়িত্ব হচ্ছে নির্বাচন কমিশন। এসআইআর এর আগেও হয়েছে 2002 সাল, সারা ভারতবর্ষের প্রত্যেকটি রাজ্যে এসআইআর হবে এবং এসআইআর এর মুখ্য উদ্দেশ্য হচ্ছে ভোটার লিস্টকে স্বচ্ছ এবং সুন্দর করে তোলা।
স্বচ্ছ ভোটার তালিকা, স্বচ্ছ সরকার, এই বিষয়টি হচ্ছে মূল যা আমরা তুলে ধরবার চেষ্টা করেছি। ডেড ভোটার, ইনফিলট্রেটর, রোহিঙ্গা, ডুপ্লিকেট ভোটার, ফেক ভোটার, এটাকে ঝাড়াই বাছাই করে স্বচ্ছ সরকার যদি আমরা স্বচ্ছ ভোটার তালিকা করি, আমি জানি না তাতে কার অসুবিধে। আসলে স্বর্গ থেকে যারা লোক নামিয়ে ভোট দেন কিংবা রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের ভোট নিয়ে যারা সরকার গঠন করবার চেষ্টা করে, তারা বাদ দিয়ে আর ভারতবর্ষের কোন নাগরিকের এই নিয়ে কোনো সমস্যা আছে বলে আমার জানা নেই।